জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত আরও ৭৭ ফিলিস্তিনি। এরপর জানিয়ে দিব হামাসের মুখপাত্র আবু উবাইদাকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা। আরও যা থাকছে, সন্তানদের নিয়ে ৮০০ কিলোমিটার হাঁটলেন বাবা। এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের মৃত্যুর খবর নিশ্চিত করল হুতিরা। সর্বশেষে জানিয়ে দিব বাংলাদেশে সহ ১০৪ জন বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত আরও ৭৭ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ২৭ জন তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা নগরীতে প্রাণ হারিয়েছেন ৪৭ জন। নিহতদের ১১ জন ছিলেন রুটি ও সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। রোববার ৩১ আগস্ট আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদের মুখে গাজা নগরী ও থেকে শত শত ফিলিস্তিনি ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে। হাতে গোনা কিছু মালপত্র ট্রাক ও ভ্যান কিংবা গাধার গাড়িতে বোঝাই করে তারা নিরাপত্তার খোঁজে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। দেইর আল বালা অঞ্চলের নুসিরাত শরণার্থী শিবিরে পশ্চিমকে বহু পরিবার খোলা আকাশে অস্থায়ী তাঁবু ফেলতে শুরু করেছে। এদের মধ্যে অধিকাংশ পরিবার একাধিকবার বাস্তুচ্যুত হওয়ার পর আবারও ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ৫০ বছর বয়সী মোহাম্মদ মারুফ বলেন, আমরা রাস্তায় পড়ে আছি, কি বলবো, কুকুরের মতো না, কুকুরের চেয়েও খারাপ অবস্থায় আছে। তিনি জানান, উত্তর গাজার বেইত লাহিয়া থেকে ৯ সদস্যর পরিবার নিয়ে আগেই বাস্তুচ্যুত হয়েছিলেন। আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আবু ওয়ারদা আল জাজিরাকে জানান, উত্তর গাজায় জাবালিয়া এলাকা ছেড়ে পশ্চিম দিকে যাচ্ছে, তবে গন্তব্য কোথায় হবে তা স্পষ্ট নয়। তার ভাষায় অবস্থা এত ভয়ে উঠেছিল যে বোঝাতেই হয়েছে, বেরোতেই হয়েছে। এখানে তাঁবু খাটানোর জায়গা পেলেই সৌভাগ্য মনে করব, কোথাও নিরাপদ নেই, সর্বত্র ইসরায়েলি হামলা চলছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA আশঙ্কা প্রকাশ করছে, আগস্টের শুরু থেকে চালানো এই অভিযানের উদ্দেশ্য গাজা নগরী দখল প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করা। গত শুক্রবার ইসরায়েল জানিয়েছিল তারা নগরী বন্দরের প্রাথমিক ধাপ শুরু করছে এবং শহরটি ঘোষণা করছে। হাসপাতাল সূত্রে শনিবার নিশ্চিত হওয়া যায়, ওই দিনে ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কেবল গাজা নগরীতে নিহত হন ৪৭ জন, যার মধ্যে ১১ জন ছিলেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে। অন্যদিকে আবাসিক ভবনে চালানো হামলায় ৭ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল। আল জাজিরা সাংবাদিক হানি মাহমুদ জানান, গাজা নগরীতে হামলা ক্রমেই বেড়ে চলছে। ঘর বাড়ি, কমিউনিটি সেন্টার ধ্বংস হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনধারার ভিত ভেঙে পড়েছে। দুর্বল, অনাহার ও পানিশূন্যতার মধ্যে এখন এই জনগোষ্ঠীকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রধান মির্জানা এসপালজারিস শনিবার বলেন, গাজার জনগণ গণহারে উচ্ছেদের পরিকল্পনার অবাস্তব ও অগ্রহণযোগ্য। তার মতে, বর্তমান পরিস্থিতিতে এমন কিছু সম্মানজনক ও নিরাপদভাবে বাস্তবায়ন করা একেবারেই সম্ভব নয়। তবে আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার অভিযান অব্যাহত রেখেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক সহায়তা মিলিয়ন ডলার দিয়ে আসছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দায় মুক্তি নিশ্চিত করেছে। এই বছরের ফেব্রুয়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনি সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন, যা আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধ এবং কার্যত জাতিগত নিধনের শামিল বলে বিবেচিত হচ্ছে। হামাসের মুখপাত্র আবু উবাইদাকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম KN এর শনিবার ৩০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী গাজা সিটিতে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইসরায়েল সামরিক বাহিনী এক বিবৃতিতে জানান, গাজা সিটিতে হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। বিস্তারিত কিছু জানানো না হলেও একাধিক হিব্রু সংবাদ মাধ্যম জানিয়েছেন যে হামাসের দীর্ঘদিনের মুখপাত্র হুদাইফা ও স্বামীর আব্দুল্লাহ কাহলুইত ও যিনি আবু উবাইদা নামে পরিচিত, তাকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছিল। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছেন,
এই হামলায় তারা নির্ভুল গোলাবারুদ ও আকাশপথে নজরদারি এবং অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করছে। ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছেন এই হামলার মূল লক্ষ্য ছিলেন আবু উবাইদা। ইসরায়েলের এই দাবির বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড মুখপাত্র আবু উবাইদা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি সর্বদা মুখোশ পরে থাকেন। তার আসল পরিচয় ও অবস্থান সম্পর্কে কারোর কোনো তথ্য জানা নেই। এর আগে ইসরায়েল বেশ কয়েকবার তাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। এদিকে সূত্র জানান শনিবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় আল রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় 7 জন নিহত এবং আরও অনেক আহত হয়েছে। দর্শীরা জানান ওই ভবনটিতে নারী, শিশু এবং বাস্তুচ্যুত মানুষের বসবাস করছে। সন্তানদের নিয়ে 800 কিলোমিটার হাঁটলেন বাবা। সন্তানদের নিয়ে 31 দিনে 800 কিলোমিটার পথ হেঁটেছেন এক বাবা। উদ্দেশ্য সন্তানদের শক্ত সমর্থন করে তোলা, টিকে থাকার সক্ষমতা ও মনোবল বাড়ানো। ওই ব্যক্তির পারিবারিক নাম ও তার 2 সন্তান 10 বছর 8 বছরের ছেলে। গত 17 জুলাই 2 ছেলে মেয়েকে নিয়ে দক্ষিণ ও বাওয়ান থেকে 1 মাসের বেরিয়ে পড়েন। তাদের গন্তব্য দেশটির মধ্য অঞ্চলে হুনান প্রদেশ। যদিও এই ব্যক্তি শুরুতে ভাবতে পারেনি তার শিশু সন্তান সে এতটা পথ হেঁটে সফলভাবে পাড়ি দেবে। সংবাদ মাধ্যম ও বলেন, আমি ভাবিনি ওরা শেষ যেতে পারবে। আমার মুক্তির আনন্দ হচ্ছে, একই সঙ্গে আমি তাদের জন্য গর্ব অনুভব করছি। ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের মৃত্যুর খবর নিশ্চিত করল হুতিরা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা নিশ্চিত করেছে যে তাদের প্রধানমন্ত্রী আহমেদ গালেব ও নাসের আল রাহাবি চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। গোষ্ঠীটি আরও জানিয়েছেন যে বৃহস্পতিবার 28 আগস্ট ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ ও হামলায় প্রধানমন্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। খবর বিবিসি। আইডিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে সানায় একটি গোপন সমাবেশ ইসরায়েলের জন্য থেকে ওই হামলা চালানো হয়েছে, যার ফলে আল রাহাবি এবং অন্যান্য ঊর্ধ্বতন হুতি কর্মকর্তারা নিহত হন। 2014 সালের আন্তর্জাতিক ও স্বীকৃত সরকারকে সানা থেকে ক্ষমতাচ্যুত করে ভয়াবহ শুরুর পর থেকে হুতিরা উত্তর পশ্চিম ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করেছে। হুতিরা প্রধানমন্ত্রীর পাশাপাশি অন্যান্য মন্ত্রীদের নিহত হওয়ার খবর জানালেও নিহতের নাম প্রকাশ করেনি। তবে সৌদ ও সংবাদ মাধ্যম আল হাদাস জানিয়েছেন যে পররাষ্ট্রমন্ত্রী হুতি প্রেসিডেন্ট মাহদি আল মাসাতের কার্যালয়ে জানিয়েছেন যে এই হামলায় আরও বেশ কয়েকজন মন্ত্রী হালকা ও গুরুতর আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে হুতি উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আহমেদ মিমতা আল রাহাবির দায়িত্ব করবেন। আল রাহাবি 2024 সালের আগস্ট থেকে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছে। বৃহস্পতিবারের হামলায় হতাহতের তালিকায় হুতি আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি এবং গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রী অফ স্টাফের নাম নেই বলে নিশ্চিত করা হয়েছে। শনিবার রাতে আইডিএফ একটি সমাবেশের সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তারা এই হামলাটি পরিচালনা করে। বাংলাদেশি সহ 104 বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের 104 বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ সুরক্ষা সংস্থা AKPS। ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে KLIA আটকে দেওয়া হয় তাদের। শনিবার 30 আগস্ট AKPS এক বিবৃতিতে নিউ স্টেট টাইমসের এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্যান প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে। এছাড়া আটকে দেওয়া ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশে রয়েছেন সেটিও বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ ছাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় আসার উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি, কারণ বৈধ রিটার্ন টিকিট ছিল না। আবার কেউ থাকার সঠিক ব্যবস্থা দেখাতে ব্যর্থ হয়। এমনকি অনেকের প্রদত্ত কারণ সন্দেহজনক মনে হয় প্রবেশী দেখার ও প্রত্যাখ্যান করা হয়। এই বিষয়ে একই পূর্বে প্রবেশাধিকার প্রত্যাখ্যান হওয়া আরও 288 জন যাত্রী এখনও কুয়ালালামপুর বিমানবন্দরে অবস্থান করছে। তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। AKPS বলছে, মালয়েশিয়ায় প্রবেশ পথগুলোর নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে সংস্থা দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখবে। শুধু নির্ধারিত শর্ত পূরণকারীদের প্রবেশ করতে দেওয়া হবে।